আমি দুইটা জিনিস কখনো ভুলতে পারবো না। এক হলো আমার বাবার মৃত্যু, যেটা আমার চোখের সামনে হয়েছিল, আর একটা হলো ব্ল্যাক ফ্রাইডে। এই দুটো জিনিস আমার মনে দাগ কেটে আছে। আমি তাড়াতাড়ি উঠে একটা বালতিতে পানি নিয়ে কবরস্থানে রওনা হলাম। রাস্তাঘাটে তেমন মানুষের আনাগোনা নেই এবং ভোর সকাল। শুধু মাঝে মাঝে ফজরের নামাজের কিছু মুসল্লি আসা যাওয়া করছে। অন্ধকার ভেদ করে আলোর রোশনি ফুটতে চলেছে আস্তে আস্তে। কবরস্থানটা আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিট দূরত্ব, কিন্তু এই ব্ল্যাক ফ্রাইডেতে এই দূরত্ব হয়ে যায় প্রায় 5 ঘন্টা সমান। আমি হাঁটছি বালতি হাতে নিয়ে আপন মনে। পেছন থেকে কেউ কাপা কাপা করে ডাক দিল, জিয়াদ, একটু পানি খাওয়াবে বাবা? আমি অনেক তৃষ্ণার্থ। আমি পেছনে না থেকে একটু মুচকি হেসে বললাম, আপনারা জানেন আমি পেছনে তাকাবো না। তাহলে কেন শুধু শুধু আমাকে বিরক্ত করার চেষ্টা করেন প্রতি ব্ল্যাক ফ্রাইডেতে? এবার পেছন থেকে আরো কয়েকজন একসাথে বলে উঠল, আমরা সত্যি অনেক তৃষ্ণার্ত জিয়াদ, আমাদের একটু পানি পান করো বাবা। আমি বললাম, এত যদি তৃষ্ণার্ত হন তাহলে আমার সামনে আসেন। পেছন থেকে কেন হাজারি করছেন পানির জন্য? আমি তো পেছনে তাকাবো না। পানি চাইলে আপনারা আসেন আমার সামনে, শুধু পানি না, দুধ, ঘি, পোলা, মাংস সব খাবো। এ বলে আমি আবার হাঁটতে লাগলাম। তারা আমার পেছনে আসতে লাগলো, আমার সাথে তাল মিলিয়ে পা ফেলছেন। তারা কারা আমি জানি না, কি চায় তাও জানি না। তবে যখন 13 তারিখ শুক্রবার হয় আর আমি বাবার কবরে পানি দিতে চাই, তখন তারা আমার পিছু নাই। বারবার আমাকে পেছনে তাকাতে অনুরোধ করে, কিন্তু আমি এতটুকু জানি পেছনে তাকানো যাবে না, তাহলে আমার অনেক বড় ক্ষতি করবে তারা। হঠাৎ আমার মায়ের কণ্ঠ, জিয়াদ, আমাকে নিয়ে যা, ওরা তো আমাকে মেরে ফেলবে, আমাকে একা ফেলে যাস না। আমি মায়ের কণ্ঠ শুনে পেছনে তাকাতে নিচ্ছিলাম, তখনই আবার মুচকি এসে মাথা নাড়িয়ে বললাম, শেষ পর্যন্ত আমার মাকে ব্যবহার করে আমাকে গাড় ঘোড়াতে ব্যবহার করতে চাচ্ছিলেন আপনারা। তবে নিশ্চিত থাকেন আমি আপনাদের ফাঁদে পড়ব না। এবার আমরা দ্রুত হাঁটতে লাগলাম। সূর্য উঠে যাবে একটু পরই। অবশেষে আমি কবরস্থানের সামনে গিয়ে দাঁড়ালাম। এটা একটা পাবলিক কবরস্থান। যখন আমি কবরস্থানে ঢুকতে যাব, তখনই প্রতিবারের মতো আর্তনাদ ভেসে আসলো আমার কানে। ব্ল্যাক ফ্রাইডেতে সবচেয়ে অস্বস্তিকর মুহূর্ত এটাই। এই আর্তনাদের শব্দ আমার কান ভেদ করে কলিজা পর্যন্ত পৌঁছে কাঁপিয়ে দেয়। আমি কোনোরকম কবরস্থানে প্রবেশ করে তাড়াতাড়ি করে বাবার কবরের সামনে দাঁড়ালাম। হঠাৎ বাবার কবর থেকে ধোঁয়া বেরোতে লাগলো। এটি আর আগে কখনো বের হয়নি। আমি একটু চমকে গেলাম এটা দেখি। আমি যখন ধোঁয়াকে স্পর্শ করার জন্য হাত বাড়ালাম, তখন আবার আঙ্গুলে হালকা একটু ধোঁয়া লাগার সাথে সাথে ঠোসা পড়ে গেল। মনে হলো যেন এটা উত্তপ্ত আগুনের শেখা। আমি চিৎকার করে আঙুল সরে নিলাম। ওইদিকে পেছন থেকে তাদের পানির জন্য আহাজারি বেড়েই চলেছে। আমার কান ফেটে যাবার উপক্রম তাদের আহাজারিতে। তাড়াতাড়ি করে আয়াতুল কুরসি তেলাওয়াত করলাম এবং বালতি থেকে পানি নিয়ে পুরো কবরটা ভিজিয়ে দিলাম। সাথে সাথে সেই আর্তনাদ বন্ধ হয়ে গেল এবং ধোঁয়াটাও বাতাসে মিশে গেল। এবার আমি পেছনে ফিরে তাকালাম, সেখানে কেউ নেই। আমি একটা নিঃশ্বাস ফেলে আবার বাবার কবরের থেকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। বাবা, তুমি কেমন আছো জানি না, ওপারের জীবনে হয়তো ভালো নেই, আবার হয়তো আমাদের দোয়ার কারণে ভালো আছো। তোমার জন্য আমি আমার আর মা আজ 19 বছর যাবৎ এক অভিশপ্ত জীবন পার করছি। জানি না অভিশাপ থেকে কবে মুক্তি পাবো, তার দেখা কবে পাবো, সে কবে আসবি, সবকিছু অজানা। তবে আমি অপেক্ষা করব, সে আসবে একদিন আর আমি অভিশাপ থেকে মুক্ত হব। তার শেষে আমি বাসায় ফিরে আসলাম। এসে দেখলাম মা কোরআন তেলাওয়াত করছে। আমি চুপ করে মায়ের পাশে ঘাপটি মেরে বসে রইলাম। মা তেলাওয়াত শেষ করে কিছু দোয়া পড়ে আমার মাথায় ফু দিয়ে দিল। আমি বললাম, মা, আজকে একটা অদ্ভুত জিনিস হয়েছে, যেটার আগে কোনো ব্ল্যাক ফ্রাইডেতে হয়নি। আমি যখন বাবার কবরের সামনে দাঁড়িয়ে, তখন কবর থেকে একটা উত্তপ্ত ধোঁয়া বের হয়েছে। এ দেখো, আমার হাতে লাগার সাথে সাথে ঠোসা পড়ে গিয়েছে। এটা কেন হলো জানি না। মা একটু চিন্তিত হয়ে কোরআনটা তাকের উপর রেখে আমার কাছে এসে বলল, সময় ঘনিয়ে আসছে রিয়াদ, খুব শীঘ্রই তারা চলে আসবে, নিজেকে সবকিছুর জন্য প্রস্তুত রাখ। এই বলে মা চলে গেল নাস্তা বানাতে। আমি চিন্তার ছাপ মুখে নিয়ে বসে রইলাম। সারাদিনও বাইরে গেলাম না। ঘরে কিছু কাজ ছিল, সেটা কমপ্লিট করে রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। হাবিত্রা, তুমি বড় ধরনের একটা ভুল করে ফেলেছ। আমাদের শিকারের দিকে হাত বাড়ানো তোমার উচিত হয়নি। কফিন দেখো তুমি বুঝতে পারোনি আফরিন আমাদের শিকার। আমাদের পরিকল্পনার মাঝে তুমি কাবাব মেয়ে হাড্ডি হয়ে বসেছ। এখন তোমাকে মরতেই হবে। আমরা এবার রাস্তা পরিষ্কার করে আফরিনকে নিতে যাব। দয়া করুন দেবী, আমি সত্যি বুঝতে পারিনি আফরিন আপনাদের শিকার।
তাহলে আমি কখনোই তাকে বিরক্ত করতাম না। আমাকে মারবেন না ডেভি, আমি আপনার এই কাজ করতে চাই। আপনি যেভাবে বলবেন সেভাবে হয়ে সবকিছু করব। আমি ক্ষমাপ্রার্থী ডেভিড। আমি একটু দূরে দাঁড়িয়ে এসব কিছু দেখছিলাম। হাঁটু গেড়ে বসে থাকা বৃদ্ধ মহিলার নাম হয়তো হাবিত্রা, আর স্বর্ণের সিংহাসনে বসে থাকা বড় বড় দুই সিংওয়ালা কালো কোট পরা লোকটার নাম হবে ডেভিল। আফরিন নামে কেউ আছে, সে ডেভিলের শিকার, কিন্তু হাবিত্রা হয়তো সেই শিকারকে বিরক্ত করেছে না বুঝে, তাই এখানে হাবিত্রাকে জবাব দিয়ে করাচ্ছে ডেভিল। ডেভিল বলল, ক্ষমা করার মতো দয়ালু আমি না, তোমাকে মরতে হবে এটাই ফাইনাল, তবে একটা সুযোগ দেওয়া যেতে পারে তোমাকে। আফরিনকে বশ করার পথ সবচেয়ে বড় বাধা তোমাদের রাজকুমার গালিব, সেটা কখনোই হতে দিবে না। তাই তোমার কাজ হবে রাজকুমার গালিবকে ঠকানো, আফরিনকে কোনো ক্ষতি না করেই। এই কাজটা করতে পারলে ভেবে দেখবো তোমাকে ক্ষমা করা যায় কি না। হাবিত্রা এক বাক্যে রাজি হয়ে গেল। অবশ্যই ডেভি, আমি এটা করে দেখবো। গালিবকে তখন আমার উপর ছেড়ে দিন। হঠাৎ পেছন থেকে কি আমাকে খপ করে ধরে ফেললো। আমি তাকে দেখলাম, কালো মাস্ক দিয়ে চেহারা ঢাকা একজন লোক আমাকে ধরে ফেলেছে এবং উঁচু করে উঠে ডেভিডের সামনে ফিরে কর্কশ গলায় বলল, ডেভিড, এই ছেলেটা আপনাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। ডেভিড তার স্বর্ণের সিংহাসন থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালো, খুব ভালোভাবে আমাকে পর্যবেক্ষণ করলো। অবাক করার বিষয় হচ্ছে আমি কোনো কথা বলতে পারছি না। এখানে কিভাবে এলাম তাও জানি না। ডেভিড আমার চুল টেনে ধরে বলল, এখানে কিভাবে এলি তুই? আমার মুখ দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না। ডেভিড আবারও জিজ্ঞাসা করলো, কিভাবে এলি এখানে? এবার আমি কিছু বলতে পারলাম না। তখন ডেভিড রেগে গিয়ে আমার চুল টান দিয়ে ছিঁড়ে নিল। আমি দরফর করে উঠে বসলাম চিৎকার করে। চারিদিকে তাকিয়ে দেখলাম আমি আমার রুমে আছি। তাহলে এতক্ষণ কি স্বপ্ন দেখছিলাম? মাথায় প্রচণ্ড ব্যথা করছে। আমি উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিলাম। এমন স্বপ্ন আমি আগে কখনো দেখিনি। মুখে পানি দিয়ে যখন আয়নার দিকে তাকালাম, তখন মাথার দিকে চোখ যেতে দেখলাম মাথার সামনের অংশে কিছুটা চুল নেই। আমি অবাক হয়ে গেলাম, এটা কি তাহলে স্বপ্ন ছিল না? ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। কি হচ্ছে এগুলো আমার সাথে? সকালে নাস্তা করে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। রাতের কথা আমি প্রায় ভুলে গেলাম, কারণ আমার ভুলে যাওয়ার রোগ আছে। গার্লস স্কুলের সামনে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখনই ফাইনে এসে আমার সামনে দাঁড়ালো। আমার বন্ধুরা ভাবি সালাম বলে ওখান থেকে চলে গেল। আমি যেতে চাইলে আমার কলার ধরে বসিয়ে দিল। এরপর রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। ফাইনা স্কুলে 10ম শ্রেণীর ছাত্র। এই পিচ্ছি মেয়েটা নাকি আমাকে পাগলের মতো ভালোবাসে। অনেক ইগনোর করার পরও আমার পিছু ছাড়িনি। বেশি জোর দেখে না, কারণ ওর বাবা পুলিশ কমিশনার। আমাকে কিছু বলতে না দেখে ফাইনা বলল, এই আপনার সমস্যা কি? কাল থেকে ফোন কেন বন্ধ? কত শতবার ফোন দিয়েছে আপনাকে? আমি কত চিন্তা জানেন? রাতে একটু ঘুম হয়নি। দেখেন, চোখে নিচে ন্যাচারাল কাজল দেওয়া হয়ে গিয়েছে। আসার সময় রাস্তায় কয়েকবার হাঁটার উপর ঘুমিয়ে পড়েছিলাম। এখন যদি আপনার জন্য আমি কোন অ্যাক্সিডেন্ট করতাম, তাহলে তো বিয়ের আগেই বিধবা হয়ে যেতেন আপনি। আমার বাবার কাছে আপনার নামে মামলা দিয়ে জেলে ভরে দিবা একদম, আর যদি কোনোদিন ফোন বন্ধ রাখেন। এক নাগাদ এই কথাগুলো বলে চড়ে চড়ে নিঃশ্বাস নিতে লাগলো। আমি ফাইনার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বললাম, আমাকে পুলিশ আর জেলের ভয় দেখে লাভ নেই। একবার স্বপ্নে দেখছিলাম আমাকে তারা যেন খুনের দেয় পুলিশ ধরে নিয়ে গেছে। তারপর আমি জেলের তালা ভেঙে পালিয়েছি। তারা আমাকে আবার ধরার আগেই আমি ঘুম থেকে উঠে গিয়েছি বুদ্ধি করে। ফাইনা পানির বোতলটা টান দিয়ে টকটক করে খেয়ে নিল। তারপর আমার পাশে এসে বসে শান্ত গলায় বলল, জেলের তালা ভেঙেছিলেন কিভাবে? আমি বললাম, রুটি দিয়ে। এটা শুনে ফাইনার রাগান্বিত চেহারাতে মুহূর্তেই হাসির ঝলক ফুটে উঠল এবং বলল, এখন বলেন ফোন কেন বন্ধ ছিল আপনার? আপনি জানেন না আপনাকে না জ্বালালে আমার দিন ভালো কাটে না? ফাইনাকে কিভাবে বলবো গতকাল ব্ল্যাক ফ্রাইডে ছিল, এই দিনে আমি সকল নেটওয়ার্কের বাইরে থাকি। আমি বললাম, এমনি কাল আমাদের বাসায় বিদ্যুৎ ছিল না, তাই বলে ফোনে চার্জও ছিল না। ফাইনা মুখ বাকি বলল, হয়েছে, আর বাহানা দিতে হবে না। এখন চলেন আমরা ফুচকা খেতে যাব, আজকে ক্লাস করব না। এই বলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমি ছাড়ানোর চেষ্টা করেও পারলাম না। একটু দূরে যেতে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। একজন মাথাবিহীন মানুষ দেখে। ফাইনা বলল, কি হয়েছে, থামলেন কেন? আসেন বলছি। চিন্তা করবেন না, বিল আমি দেব। আমি চিটকা টান মেরে ফাইনার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে সেই মাথাবিহীন লোকটার পিছু নিলাম। প্রায় 5 মিনিট তার পিছু করার পর লোকটা যখন রাস্তা পার হচ্ছিল, তখন অপর দিকে থেকে রং সাইডে আসা একটা গাড়ি লোকটাকে ধপাস করে মেরে দিল। লোকটা উড়ে গিয়ে রাস্তার পাশে পড়ে সাথে সাথে সেখানে মারা গেল। আমি এই কারণে নিজেকে সাধারণের মাঝে অসাধারণ বলেছিলাম। আসলে আমি মানুষের মৃত্যুর আগে
সবকিছু বুঝতে পারি সে মারা যাবে। যখন কোনো মৃত্যু ঘনিয়ে আসে তখন আমি তাকে মাথা ছাড়া দেখতে পাই। লোকটা আমার চোখের সামনে চটফট করে মারা গেল। প্রতিদিন এভাবে কারোর না কারোর মৃত্যু নিজের চোখে দেখতে পাই সে মরার আগে, কিন্তু কখনো কাউকে বাঁচানোর চেষ্টা করিনি। জন্ম আর মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, আমি কারো ভাগ্য পরিবর্তন করার মতো কেউ না। ফাইনা ছুটে এসে বলল, আপনি আমার হাত থেকে নিজেকে ছাড়িয়ে এভাবে দৌড়ে এলেন কেন? আপনি কি আগে জানতেন লোকটা অ্যাক্সিডেন্ট হবে? জানলে তাকে বাঁচলেন না কেন? দেখো ফাইনা, যা বুঝি না তা নিয়ে কথা বলো না। আমি আগে থেকে কীভাবে জানবো? আমি দৌড়ে এসছি অন্য একটা কারণে, আর আমাকে বিরক্ত করা বন্ধ করো, ক্লাসে যাও। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। আমার এই গোপনীয়তা সম্পর্কে আমার মা ছাড়া আর কেউ জানে না। সোজা চলে গেলাম শহর থেকে অনেক দূরে আমার সবচেয়ে পরিচিত জায়গায়। সেখানে এমন দুইজন থাকে যারা আমাকে সবসময় সাহায্য করে এইসব বিষয়ে। একজন মা এবং তার বাচ্চা ছেলে, যে কথা বলতে পারে না, ছোটবেলা থেকে বোবা। তবে তারা মানুষ না সেটা জানি, ওদের ঠিকানা আমি ছাড়া আর কোনো মানুষ জানে না। এখন তাদের কাছে গিয়ে আমাকে জানতে হবে রাতের এই স্বপ্নের হাবিত্রা আর দেবী সম্পর্কে। তারা আমাকে এই স্বপ্নের উত্তর দিতে পারবে। ঘন জঙ্গলের মাঝ দিয়ে হেঁটে চলেছি। শুকনো পাতার খচখচ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ চোখ গেল পাশে একটা পাখির বাসা পড়ে আছে মাটিতে। আমি সেদিকে এগিয়ে গেলাম এবং বাসটা ভালোভাবে দেখলাম। দুইটা অপরিপক্ক পাখির বাচ্চা মরে পড়ে আছে, হয়তো বাতাসে পড়ে গিয়েছে। মরা পাখির বাচ্চা সহ বাসাটা উঠিয়ে নিয়ে আমি আবার হাঁটা দিলাম। কিছুক্ষণ পর একটা কুড়ে ঘরের কাছে পৌঁছালাম। ভেতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজে রুখে আমি বললাম, মৃত্যুর সাথে যার বন্ধুত্ব। তখন সে মহিলা এবং তার বাচ্চা কুড়ে ঘর থেকে বেরিয়ে এলো। আমি বাচ্চাটার দিকে পাখির বাসটা দিলাম। সে খুব খুশি হয়ে একটু দূরে গিয়ে পাখির বাচ্চা দুটো খাওয়া আরম্ভ করলো। মহিলাটা বলল, কেন এসেছ? বাবা মারা যাবার পর থেকে আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। প্রথম যখন বুঝতে পারলাম আমি মানুষের মৃত্যুর সময় দেখতে পাই, তখন খুব ঘাবড়ে গিয়েছিলাম, অনেক ভয় পেতাম। তখন আপনি আমাকে বুঝিয়েছেন একদিন সব ঠিক হয়ে যাবে। এর পেছনে বড় কোনো রহস্য আছে যেটা আমি সময় হলে জানতে পারবো। আমি নিজেকে অনেক বুঝিয়ে ধৈর্য ধরে আছি। আপনার কথা মতো প্রতি ব্ল্যাক ফ্রাইডেতে বাবার কবরে পানি দিই, কিন্তু এর কারণ আজও আমাকে বলেননি। গতকাল ব্ল্যাক ফ্রাইডে ছিল। বাবার কবরে পানি দেওয়ার সময় সেখান থেকে অদ্ভুত ধোঁয়া বের হয়েছে। এটা কিসের ইঙ্গিত ছিল? আর আমি স্বপ্নে হাবিতের এবং ডেভিডের কথোপকথন শুনেছি। তারা আফরিন গালিবকে নিয়ে কিছু বলছিল। এসবের উত্তর খুঁজতে এখানে আসা আমার। মহিলাটা একটা অদ্ভুত হাসি দিয়ে তার বোবা বাচ্চাকে চোখের ইশারায় সেখান থেকে ঘরে যেতে বলল। বাচ্চাটা রক্তাক্ত মুখে হাসি দিয়ে ঘরে চলে গেল। এরপর মহিলা বলল, যে রহস্য এত বছর যাবৎ মনের মাঝে নিয়ে ঘুরে বেড়াচ্ছ তার খুব নিকটে তুমি। খুব তাড়াতাড়ি সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কয়েকদিন আগে আফরিন আর গালিব এসেছিল আমার কাছে। তুমি ভাবছো তারা কারা? আফরিন তোমার মতো একজন মানুষ হলেও গালিব 3 চপ্পল একজন জিন রাজকুমার। তুমি যেমন রহস্য নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আফরিনও সেই একই রহস্যের মুখোমুখি। তাদেরকে খুঁজে বের করো, তারাই তোমাকে এই রহস্যের গোড়া পর্যন্ত নিয়ে যাবে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তাদেরকে আমি কোথায় পাবো? একজন জিন রাজকুমার আর একজন সাধারণ মানুষ একসাথে কিভাবে হলো? মহিলাটা বলল, সে অনেক লম্বা কাহিনী। তুমি যে হাবিত্রাকে স্বপ্নে দেখেছিলে তার জন্য এবার আফরিন ডেভিলের হাত থেকে বেঁচে গিয়েছে। হাবিত্রাও একজন 3 চোখওয়ালা জিন, কিন্তু তুমি যা বললে তাতে মনে হচ্ছে এবার আফরিনকে বড় বিপদের মুখোমুখি হতে হবে। আমি একটু ভেবে বললাম, তার মানে এখন সে আফরিনকে আমার খুঁজে বের করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। যেদিন আমাদের বাসটা অ্যাক্সিডেন্ট হয় সেদিন বাবার সাথে আমিও মারা যেতাম যদি আপনি আমাকে না বাঁচাতেন। সেদিন থেকে আমি আপনার কাছে ঋণী। মহিলাটা আর কিছু বলতো না, সুন্দর করে একটা হাসি দিয়ে ঘরে ঢুকে গেল। আমি উল্টো করে আবার হাঁটা দিলাম। এখন আমাকে আফরিন আর গালিবকে খুঁজে বের করতে হবে। তাদের কাছে আমার সব প্রশ্নের উত্তর আছে। তখনই মনে হলো আমার পেছনে কেউ আসছে। আমি থেমে গেলাম। এই জায়গায় আমাকে ভয় বা ক্ষতি করার মতো কেউ নেই, তাই ধীরে ধীরে পিছনে ফিরে তাকালাম। সেখানে কাউকে দেখতে পেলাম না। আশেপাশে চোখ বোলাতে একটা গাছের আড়ালে তার উপস্থিতি লক্ষ্য করলাম। তার জামা দেখা যাচ্ছে হালকা। আমি পকেট থেকে চাকু বের করে নিলাম। এটা সবসময় আমার সাথে থাকে। অন্যদিক দিয়ে গাছের আড়ালে গিয়ে তাকে পিছন থেকে গলা চেপে ধরে তার বুকে চাকু ঢোকাতে যাব, তখনই দেখলাম সেটার কেউ না বরং ফাইনা। আমি গলা ছেড়ে বললাম, ফাইনা তুমি এখানে কি করছো? কিভাবে এলে এখানে? আর একটু হলে তো তোমাকে আমি মেরে ফেলছিলাম। ফাইনা কাশতে কাশতে হাঁপ ছেড়ে বলল,
আমি আপনাকে অনুসরণ করছিলাম সেখান থেকে। আপনি আসলে কে জিয়াদ ভাইয়া? আর এই মহিলা এবং বাচ্চাটা কে ছিল? আমি ফাইনার হাত ধরে টেনে নিয়ে হাঁটা শুরু করলাম। এখানে আসা তোমার ঠিক হয়নি ফাইনা। তোমাকে বলেছিলাম আমার পিছু ছেড়ে দাও। এভাবে চলতে থাকলে আমি তোমাকে মেরে ফেলবো একদিন। তোমার পুলিশ বাবা আমার কিছু করতে পারবে না। আমি তোমাদের মতো সাধারণ কেউ না। নিজের ঘাড়ে মাথা দেখতে চাইলে আজকে থেকে আমার পিছনে বন্ধ করে দাও। ফাইনা বলো, প্লিজ আমাকে এভাবে তাড়িয়ে দিবেন না। আমি আপনার সাথে থাকার ওয়াদা করছি সবসময়। আপনি যে হন না কেন, আমি আপনাকে হারাতে চাই না। যদি আপনি আমাকে মেরে ফেলতে চান তাহলে মেরে ফেলতে পারেন। আমি আপনার হাতে একবার না 1000বার মরতে পারি। আমি ফাইনার হাত ঝটকা মেরে বললাম, এসব সিনেমার ডায়লগ আমার সামনে মারবে না। এখান থেকে সোজা বাসায় চলে যাবে আর কোনোদিন আমার সামনে পড়বে না। তুমি আমার আসল রূপ এখনো দেখোনি। ফাইন একটু মুচকে এসে বলল, আপনি আমার আসল রূপ দেখেননি এখনো। আমি মেকআপ ছাড়া এক রূপে থাকি আর মেকআপ ছাড়া অন্য রূপে থাকি। তাই আমার সাথে বেশি করলে আমি আমার মেকআপ ছাড়া রূপ আপনার সামনে এসে আপনাকে হার্ট অ্যাটাকে মেরে ফেলবো। আমি বিরক্ত বললাম, তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করছি? এ বলে চাকুটা সোজা ফাইনার চোখের দিকে এগিয়ে দিলাম। কিন্তু ফাইনা ভয় পাবে তো দূর, চোখের একটা পলকও ফেলল না। আবারও মুচকে হাসছে। আমি বুঝে গেলাম এই মেয়েকে ভয় দেখানো সম্ভব না। তাই চাকুটা পকেটে রেখে শান্ত গলায় বললাম, দেখো ফাইনা, আমাকে একা ছেড়ে দাও। এটা আমার জীবন মৃত্যুর ব্যাপার। আমাকে দুজন মানুষকে খুঁজে বের করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। বিপদ আমাকে ঘিরে রেখেছে। এবার ফাইন একটু অবাক হয়ে বলল, কি হয়েছে আপনার? আমি তাদেরকে খুঁজে বের করতে সাহায্য করব। আপনি তাদের নাম ঠিকানা জানলে আমাকে বলেন। আমি বাবার কাছে বলে তাদেরকে খুঁজে বের করে দেব। তোমার বাবা কেন? এটা কেউ পারবেন আল্লাহ ছাড়া। তুমি এতে বিশ্বাস করবে না, তাদের দুজনের মাঝে একজন জিন। শুধু জিন না, সে জিনদের রাজকুমার। তার নাম গালিব, আরেকজনের নাম আফরিন। সে মূলত একজন মানুষ, তবে তার পেছনে যারা পড়েছে আমার পেছনেও তারাই পড়েছে। তাই তাদেরকে খুঁজে বের করা খুব জরুরি। এটা শুনে ফাইনা হেসে দিয়ে বলল, আপনি মজা করছেন তাই না? জিনের রাজকুমার সাথে একটা মেয়ে, কি সব আজগুবি কথা বলছেন? আমাকে ভয় দেখিয়ে দূরে পাঠানোর চিন্তা তাই না? কিন্তু আমি তো ভয় পাবো না, আর আপনাকে ছেড়েও যাব না। আমি চোখ বড় বড় করে ফাইনার দিকে তাকিয়ে রইলাম। এটা দেখে ফাইনা হাসি বন্ধ করে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এটা কি সত্যি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আর কিছুক্ষণ আগে যে মহিলার বাচ্চাকে তুমি দেখছিলে, তারা কোনো মানুষ ছিল না, তারা জিন। এটা শুনে ফাইনার চোখ মুখে ভয় ফুটে উঠল। ফাইনা কান্না করে দিয়ে বলল, মুঝে আপনার ঘর জানা হ্যাঁ? আমি বললাম, হ্যাঁ। তুমি ঘরে ফিরে যাও ফাইনা। আমার সাথে থাকা মানে মৃত্যুর সাথে নিয়ে ঘোরাফুরি করা। ততক্ষণে আমরা জঙ্গল ছেড়ে এলাকায় চলে এসেছি। তখন খেয়াল করলাম 3জন লোক একসাথে হেঁটে যাচ্ছে। তাদের মাঝে 2জনের শরীরের মাথা নেই। পাশে একটা বড় বিল্ডিং এর কাজ চলছে। আমি বুঝতে পারলাম এখানে 2জন লোক মারা যাবে এখন। ফাইনাকে আর একটু বিশ্বাস করানোর জন্য বললাম, ওই যে 3জন লোক দেখতে পাচ্ছ, কিছুক্ষণের মাঝে তাদের 2জনে মারা যাবে। ফাইন এবার হাসতে বলল, তাহলে আপনি তো চাইলে তাদেরকে বাঁচাতে পারেন। ভয় যে দেখানটা দেখিয়েছেন সেটা বিশ্বাসও করেছে, তবে এটা একটু বেশি হয়ে গেল না? ফাইনা আরো কিছু বলতে যাবে এমন সময় সেই নির্মাণাধীন বিল্ডিং এর ওপর থেকে বড় একটা লোহার পাইপ পড়লো ওই লোকগুলোর ওপর। একজন সরে যেতে পারলেও বাকি 2জন সরতে পারেনি। পাইপটা তাদের 2জনের মাথা একদম থেতলে দিয়েছে। তাই সেখানেই তাদের মৃত্যু হয়। এটা দেখে ফাইনা প্রচন্ড ভারত চেহারা আমার দিকে তাকালে। আমি তো এসে বললাম, আমি চাইলে তাদেরকে বাঁচাতে পারতাম, কিন্তু সেটা হতো আল্লাহর তাকদীরের বিরুদ্ধে। তাতে ভাগ্যে মৃত্যু লেখা ছিল, তাই তারা মারা গিয়েছে। আর হ্যাঁ, আমি তোমাদের সবার চেয়ে আলাদা একটা জগতে বসবাস করি। আশা করি আজ থেকে আমার থেকে একটু দূরে থাকবে। বুঝেছ মেরি গরিবের আলিয়া ভাট? এ বলে ফাইনাকে বাসার দিকে পাঠিয়ে আমরা চলে আসলাম। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বাসায় এসে মাকে সব খুলে বললাম। মা বলল, যেহেতু সময় গণে এসেছে তাই তোর চিন্তা করার দরকার নেই। তোকে কষ্ট করে তাদের খোঁজা লাগবে না, তারাই তোকে খুঁজে নেবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সামনের মাসের 13 তারিখেও শুক্রবার পড়েছে। এর আগে এমনটা কখনো হয়নি। টানা 2টা ব্ল্যাক ফ্রাইডে। তাই সামনের ব্ল্যাক ফ্রাইডেতে কিছু হতে চলছে। প্রস্তুত থাকতে হবে সবকিছুর জন্য। এখন চিন্তা করিস না। টেবিলে খাবার দিয়েছি, খেয়ে শুয়ে পড়। আমার অস্থিরতা বেড়ে চলেছে। কি হতে যাচ্ছে সামনে? আমি কি নিজেকে বাঁচাতে পারবো? সেটা তো আমার ভাগ্যে লেখা আছে। এত চিন্তা করে লাভ নেই। খাওয়া দাওয়া করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো আমার নাম ধরে কেউ ডাকছে। আমি কান খাড়া করে উঠে বসলাম। ডাকটা আমার ওয়াশরুম থেকে আসছে। খুব চিকন গলায় বলছে, জিয়াদ সাবধানে থাকিস। বারবার একই কথা বলে যাচ্ছে, জিয়াদ সাবধানে থাকিস।
আমি উঠে লাইট জ্বালিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। সেখানে যাওয়ার সাথে সাথেই আওয়াজটা বন্ধ হয়ে গেল। আমি আস্তে আস্তে ওয়াশরুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। সেখানে কেউ ছিল না তখন। হঠাৎ আমার চোখ পড়ল ওয়াশরুমের আয়নায় আমার প্রতিবিম্বের দিকে। আমি এবার ভয়ে পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেলাম। আমার ঘাড়ে মাথা নেই। এটা আমি কি দেখছি? তাহলে কে আমিও মরে যাব কিছুক্ষণের মাঝে? না না, এটা কিভাবে হতে পারে? এর মাঝে এই রুমে মোবাইলটা বেজে উঠল। আমি তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে গেলাম। গিয়ে মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম ফাইনা কল দিয়েছে। আমি একটু বিরক্ত হয়ে রিসিভ করে বললাম, এত রাতে ফোন দিয়েছো কেন? তোমাকে না বলেছে আমাকে বিরক্ত করবে না? ফাইনা কাপা গলায় বলল, জিয়াদ ভাইয়া, আমার রুমে দুইটা লম্বা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। মানে কি বলছো তুমি ফাইনা? সত্যি বলছি ভাইয়া, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আমি অনুভব করলাম একটা ঠান্ডা হাত আমার মাথায় হাত বুলি দিচ্ছে। আর কেমন যেন একটা দুর্গন্ধে পুরো রুমটা ভরে যাচ্ছে। আমার ঘুম ভেঙে গেল। হাতটা তখন আমার মাথায় ছিল। আমি ভয়ে কাঁপা শুরু করলাম। আস্তে আস্তে পিছনে ফিরে তাকিয়ে দেখলাম কেউ নেই। তাড়াতাড়ি মাথায় হাত দিয়ে চেক করলাম। তখন মাথায় কোনো হাতের অস্তিত্ব পেলাম না। কিন্তু যখন রুমের দরজার দিকে তাকালাম তখনই আমার পুরো শরীর কেঁপে উঠল। দুইটা লম্বা ছায়া সেখানে দাঁড়িয়ে ছিল। এখনো ঠাই দাঁড়িয়ে আছে, তার কোনো নড়াচড়া করছে না। ভাইয়া, আমার খুব ভয় করছে, আমাকে বাঁচান। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। ফাইনার সাথে আবার এসব হচ্ছে কেন? আমি ফাইনাকে শান্ত করার জন্য বললাম, কিছু হবে না, তুমি অপেক্ষা করো, আমি এখনই আসছি, নিজেকে শান্ত রাখো। এটা বলতে ফাইনা জোরে চিৎকার করে উঠল। আমি এপাশ থেকে, হ্যালো ফাইনা, কি হয়েছে, কথা বলো। চিৎকার করলে কেন? কোথায় গেলে? কথা বলছো না কেন? ফাইনা আর কোনো কথা বলছে না। আমি কোনো রকম একটা টি শার্ট পরে দৌড় দিলাম ফাইনাদের বাসার উদ্দেশ্যে। তার অপরাতে শার্ট প্যান্ট পরেই বেরিয়ে গিয়েছি। এখনো ফোন ডিসকানেক্ট হয়নি। ওপাশ থেকে কোনো শব্দ আসছে না। আমি এদিক থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছি। তখন আমার মনে পড়লো ফাইনা তো চিৎকার করে ওর বাবা মাকে ডাকতে পারতো। তাহলে আমাকে কল দিল কেন? নাকি মেয়েটা আমার সাথে ইয়ার্কি করার জন্য এসব করছে? যদি তাই হয় তাহলে আজকে ওকে মেরে ফেলবো আমি। লিমিটে একটা ফাজলামা থাকা দরকার। প্রায় আধা ঘন্টা পাগলা ঘোরার মতো দৌড়ে ফাইনাদের বাসায় পৌঁছে গেলাম। কাল তখনও কাটেনি, অথচ কোনো কথা বলছে না। তাড়াতাড়ি গিয়ে কলিং বেল বাজাতে লাগলাম 1 নাগাদ। আমি ভুলে গিয়েছিলাম ওর বাবা পুলিশ কমিশনার। যদি বের হয়ে চোর ডাকাত ভেবে ঘুরে মেরে দেয়। এমনিতে একটু আগে আয়নাতে আমার ঘাড়ে মাথা ছিল না। হঠাৎ দরজা খুলে গেল। দেখলাম ফাইনার বাবা জাহাঙ্গীর সাহেব চোখ ডলতে ডলতে দরজা খুলে দিল। মুখে হাত দিয়ে হাই তুলে বলল, এত দেরি হলো কেন? ফাইনা সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমি যেন আকাশ থেকে পড়লাম। ফাইনা আমার জন্য অপেক্ষা করছে মানে? ওর বাবার মাথা ঠিক আছে তো? ঘুমের ঘর আবল তাবল বকছে নাকি? আমার ধারণা ঠিক, ফাইন আমার সাথে মজা করেছে আর ওর বাবা এর সাথে জড়িত। উনি পুলিশ কমিশনার, তাই রাগটা এখানে দেখানো যাবে না। আমি খুব শান্ত কালে বললাম, কাকা আপনি কি বলছেন ফাইন আমার জন্য অপেক্ষা করছে মানে? আমি আপনার কথা বুঝিনি। সে আমাকে দামকতে বলল, এত কথা বলো কেন? বলেছি ফাইনা তোমার জন্য অপেক্ষা করছে, যাও রুমে। বেশি কথা আমি একদম পছন্দ করি না। এই বলে উনি ভেতরের দিকে চলে গেলেন। আমি মনে মনে বললাম, হয়তো আমার ভবিষ্যৎ শ্বশুর, আপনি তাই কিছু বললাম না। সেটা না হলে এখন আপনাকে ফ্যানের সাথে ঝুলিয়ে পিটাতাম। আমিও ঘরে প্রবেশ করলাম তার পিছু পিছু। কিন্তু লাইট না থাকার কারণে একটু অন্ধকার ছিল ঘরের ভেতর। হঠাৎ জাহাঙ্গীর সাহেব মানে ফাইনের বাবা অদৃশ্য হয়ে গেল। মনে হলো যেন অন্ধকারে মিশে গেল। আমি ডাকলাম, কাকা কই গেলেন আপনি? ও কাকা, কতক্ষণ না কেন? কিন্তু তাকে আর কোথাও দেখতে পেলাম না। ফাইনের রুম কোনটা জানি না। কি হচ্ছে এটা আমার সাথে? ফাইনের বাবা হঠাৎ কোথায় হারিয়ে গেল? আমি অনেক খুঁজে বাসার সুইচ বোর্ড পেলাম, লাইটগুলো সব জ্বালিয়ে দিলাম। এরপর আশেপাশে চোখ বুলিয়ে কাউকেই দেখতে পেলাম না। আমি ফিসফিস করে ডাক দিলাম, ফাইনা তুমি কোথায় ফাইনা? হঠাৎ পাশের একটা রুমের ভেতর থেকে কাছের জিনিস ভাঙার শব্দ আসলো। নিশ্চয়ই এটা ফাইনা করেছে। আমি ধীরে ধীরে সেই রুমের দিকে এগিয়ে গেলাম। তারপর দরজায় হালকা টোকা দিয়ে বললাম, ফাইনা তুমি কি ভেতরে? কোনো জবাব না পেয়ে আমি দরজা ধাক্কা দিলাম। দরজা খোলাই ছিল, তাই ধাক্কা দিতেই খুলে গেল। রুমটা পুরো অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছে না। মোবাইলটা বের করে দেখলাম সেটাও বন্ধ হয়ে আছে, হয়তো চার্জ শেষ। আমি আস্তে করে ডাক দিলাম, ফাইনা। হঠাৎ একটা হাত আমার পা চেপে ধরল। আমি চিৎকার করে উঠলাম। তখনই রুমে লাইট চলে এলো ঠাস করে। আমি দেখলাম ফাইনা ফ্লোরে পড়ে আছে, তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে।
মনে হচ্ছে যেন কিছু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। ফাইনাই আমার পা চেপে ধরেছে। আমি তাড়াতাড়ি করে ফাইনার মাথায় রক্তাক্ত জায়গায় চেপে ধরে পড়লাম। কি হয়েছে তোমার? এই অবস্থা কিভাবে হলো? কথা বলো ফাইনা। ফাইনা একটু মুচকে এসে নিবু নিবু চোখ করে বলল, ছায়া। ছায়া মানে? কোথায় ছায়া? কি করেছে তোমার সাথে তারা? ফাইনা বলল, আপনাকে যখন সব বলছিলাম তখন ফোনে হঠাৎ করে ঠাই দাঁড়িয়ে থাকা ছায়া দুইটা চোখের পলকে আমার সামনে চলে আসলো। ভয় আমার হাত থেকে ফোন পড়ে যায় নিচে। আমি দৌড় দিতে যাবো, তখনই ছায়া দুটো আমার শরীরে এসে মিশে গেল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।